হ্যালো আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব যা আমার সাথে ঘটেছিল। আমার দুলাভাই আমার সাথে কি করেছিল আজকে আমি সরাসরি তোমাদেরকে এই ঘটনাটা শেয়ার করব। এজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি গল্পের মাঝখানে এবং শেষে বলে দেব। আমার কলিজার বন্ধুরা, তোমরা আমার নাম্বারকে সংগ্রহ করে আমাকে কল করবে। আমি তোমাদের সাথে গল্প করব সারারাত। আমার স্বামী বিদেশে থাকে, সে আমাকে সময় দিতে পারেন। আমি চাই তুমি আমাকে সময় দাও। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো মূল গল্পে যাওয়া যাক। আমার 8 বছরের শালিকা কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকতে আসে। আমি যাকে বাচ্চা ভাবছিলাম সে তো পুরো আগুন ছিল। আমার বউ হাসপাতালে ছিল, তার মাও তার সাথে ছিল, সেই জন্য আমার শাশুড়ি আমার শালিকাকে আমার বাড়িতে রেখে যায়। আমার শালিকাকে বাড়িতে থাকলে হয়তো আমার দেখাশোনা করতে পারবে এবং রান্নাবান্না সকল কাজ আমাকে সাহায্য করতে পারবেন। এভাবে আমার শালিকে আমার কাছে রেখে যান। আমি তাকে বাচ্চা ভেবে নিজের সাথে ঘুমাতে বলি যেন ভয় না পেয়ে যায়, কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে বিছানা। রাতের বেলা 1টা বাজলে আমার দরজায় কেউ কড়া নাড়ে। আমি জানতাম এটা আমার শালিকা, কারণ পুরো বাড়িতে শেখা ছিল। আমি তারপরও মতোই বুঝতে পারি সে আমার সাথে কি করতে চাচ্ছিল। এটা আমার জানালার পাখি ছিল না, এজন্য আমিও তাকে আর বারণ করিনি। সেই সময়ে ক্লাস ছিল আর সে প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিল, তাই হয়তো রাতে সে ভয় পেয়ে গিয়েছিল। যখনই আমি দরজা খুলি আর যা দেখি তাতে আমার হুঁশ উড়ে যায়। সে ছোট একটা পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে ছিল। আমাকে দেখেই সে বলে, দুলাভাই দেখেন তো আমাকে কেমন লাগছে। আমিও তাকে বললাম, হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে আজ। সে আমাকে বলল, তোমার বাড়িতে আমার খুব ভয় লাগছে, আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি? আমিও আপনাকে না করতে পারলাম না। আজ এত একটা ছোট মেয়ে, সে তো রাতে সে একা থাকতে ভয় পেতে পারে, তাই আমি টাকা মতো করলাম না। তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমার রুমে চলে এসো। আমার চোখে তো সে 6 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি তার সাথে আমার এরকমটি হবে। তো বন্ধুরা, অবশ্য কিন্তু পরে গল্পটির সঙ্গে যাবে। আশা করি গল্পটা তোমাদের সকলের কাছে ভালো লাগবে। বার্তা কিভাবে দেখছিলাম সেটা গোলাপ ফুলের মতো সুন্দর ছিল। 6 বছর বয়সেই সে যুবতী হয়ে গেছিল। ঘরের আলো কম থাকার পরেও পড়ে থাকা অবস্থাতেও তার শরীরের প্রতিটি অঙ্গ বোঝা যাচ্ছিল সে আমার ছোট শালিকা ছিল। এটা ভেবে আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিলাম আর তার শোয়ার জন্য সোফার বালিশ দিয়ে দিলাম আর নিজের বিছানায় গিয়ে মোবাইল দেখতে থাকি। আমার বিয়ে হয়েছে 7 বছর হতে চল। আমার বিয়ের সময় লিমা একটা 7 বছরের বাচ্চা ছিল। আমি আমার শ্বশুর বাড়িতে খুব কম যাতায়াত করতাম। লোকজনও বলে শ্বশুর বাড়ি বলে বেশি যেতে নেই, বেশি গেলে নাকি গদা থাকে না। এসব কথা ভেবে আমি 1 বছরে একদিন যেতাম, এর মাঝখানে অনেক দিন গ্যাপ করে চায় আমি বছরখানেক হলো শ্বশুর বাড়ি যায় না। সেই জন্য আমি এখন অনিদাকে বাচ্চাই ভাবি, কিন্তু আমি কি করে জানব যে সে এখন যুবতী হয়ে গেছে? আমি মন দিয়ে মোবাইল দেখছিলাম আর নীলা সোফায় শুয়েছিল। রাতে মোবাইলের মধ্যেও এমন কিছু জিনিস চোখে পড়ছিল যেগুলো দেখে আমি নিজে কেমন যেন হয়ে পড়ছিলাম। আমি রাতে জিজ্ঞাসা করি, কোনো সমস্যা নেই তো? তখনই, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে থাকতে পারো, দুজনে এক বিছানা শেয়ার করে তা থাকতে পারি। দিলাভাই, সোফাটা অনেক ছোট, আমার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য মেয়ে ঠিক করে শুয়ে থাকতে পারছি না। তার কথা শুনে আমি বলি, ঠিক আছে তুমি বিছানায় চলে এসো, আর নিজের বালিশ নিয়ে উঠে বসতে যাচ্ছিলাম, কিন্তু নিদা আমার হাত ধরে আটকে দেয়া আর বলে, দুলাভাই তুমি কি সারারাত বসে থাকবে? আমার সাথে এখানে শুয়ে পড়ো, আমার কোনো অসুবিধা হবে না। আমার জন্য নিদর্শন এর দিক থেকে চোখ সরিয়ে রাখা মুশকিলের কাজ ছিল। আমি অনেক কষ্টের কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখি। আমি বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমানোর কিছুক্ষণ মাত্র হয়েছিল আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে যাকে আমি একটি কম বয়সী বাচ্চা মেয়ে মনে করেছিলাম সে তো এখন আর বাচ্চা মেয়ে নাই। প্রতি মুহূর্তে আমার মনের থেকে যেন সৃষ্টি হচ্ছিল অনেক কষ্ট করে। আমি নিজেকে সামলে নিচ্ছিলাম, কিন্তু তারপর নিদা আমার সাথে এমন কিছু করল। তো বন্ধুরা, আশা করি কল করি তোমাদের সকলের কাছে ভালো লাগতেছে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01969 এবং বাকি যে নাম্বারগুলো রয়েছে সেটা বলছেন মাঝখানে বলে দাও। নাম্বারটা পেতে হলে অবশ্যই পুরো গল্পটি শুনতে হবে, যাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আর না চাও আমি তার কথা মেনে নিতে বাধ্য হলাম। আমার আবার বিয়ে হয়েছে 7 বছর হল। এই 5 বছরের মধ্যে এমন একটা নদী ছিল না যেদিন সভা আমাকে খুশি রাখার চেষ্টা করেনি। সে সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমার আর সবার প্রথম কলেজে দেখা হয়েছিল। আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিওডি পৌঁছে যায়। সবার কথা বাড়িতে জানাই, তখন আমার মা এই বলে মানা করে দাঁড়িয়ে, বংশের বাইরে কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব না।
কিন্তু আমার আর সাবার ভালোবাসা এতটাই এগিয়েছিল যে সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না। তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারতাম না। আমরা দুজনে ভালোবাসার সমস্ত সীমারেখা পার করেছিলেন। সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছিল। কলেজে যাওয়ার পর আমরা দুজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজ পাশে তৈরি হওয়া ছোট ছোট নিজেরা সময় কাটাতাম। আমি নিজের মাকে রাজি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। আমার আগে থেকে ভালোবাসো, কিন্তু আমার ফ্যামিলি তা কখনো মানবে না, কারণ তার বয়স অনেকটা বেশি। আর বলতে হবে না, আমি তার হাঁটুর বয়সে, আর আমি সবার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেনি। যখন আমার মা বাবা আর বিয়ের কথা জানতে পারে তখন তারা আমার বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন কোনো চাকরি করতাম না আর না কোনো উপার্জন ছিল আমার। আর যখন সাভার পরিবারের কথা জানতে পারে তখন তারাও আমাদের বিয়ে মেনে নেয় না। তার কারণ ছিল আমি তখনও তো বেকারই ছিলাম, আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না। অনেক কষ্টে আমি সাভার বাড়ির লোকজনদের রাজি করাই, কিন্তু সবার বাড়ির লোক আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। অনেক দিন পর্যন্ত আমি আশা বহু কষ্টে জীবন যাপন করেছি, কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয়। তখন সাদা নিজের বাড়ির লোকেদের সাথে মেলামেশা শুরু করে, কিন্তু আমি তাদের একদম পছন্দ করতাম না, কারণ যখন খারাপ সময় ছিল তখন তারা আমার কথা ভেবে আমাকে আপন করে নেয়। সেই জন্য আমি সাভার বাড়িতে খুব একটা দিতাম না, হয়তো বছরে একবার বা দুবার যেতাম। সেজন্য আমি সাভার বন্নি ডাকে ভালোভাবে কখনো দেখিনি, আর তার সাথে খুব একটা কথা হতো না। সেই জন্য বুঝতে পারিনি এখনও সে এক 6 বছরের সুন্দরী মেয়ে হয়ে গিয়েছিল। ভগবান আমাকে অনেক দিন পুরুষত্ব থেকে দূরে রেখেছিল। অনেক চিকিৎসা করার পর সাবা এখন সন্তানের জন্ম দিতে চলেছে। আমাদের পরিবারের তো কেউ ছিল না, সেই জন্য বাধ্য হয়ে সবার মাকে ডাকতে হয়েছিল। যখন আমরা সারাকে নিয়ে হাসপাতালে গেলাম তখন তারা বলল যে 2 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। গর্ভবতী থাকাকালীন সময়ে সে খুব কমজোর হয়ে গেছিল, সেই জন্যে তার কেসটা একটু কঠিন ছিল। তার বাবা কোনো কাজে শহরের বাইরে গিয়েছিল, সেই জন্য সবার মা তার বোনকে আমাদের বাড়িতে রেখেছিল, কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না। আমি অনেক দিন বাদে আবার কে দেখছি, আর আমি তাকে দেখে হয়রান হয়ে যাই। আমি তো সবার সৌন্দর্যের জন্য পাগল ছিলাম, কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল। নীরাকে দেখে আমি শাহবাগে ভুলে গেছিলাম। সাভার না থাকাকালীন অবস্থায় নিদা ঘরের সব কাজ খুব ভালোভাবে করত, আর এমনটা মনে হতো না যে সারা বাড়িতে নেই। সে সারা বাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করছিল। তখন আমিও নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরে যখন দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গেছিলাম যে নিধা এসেছে, হয়তো তার কোনো জিনিসের প্রয়োজন। কিন্তু আমি এটা একদম জানতাম না যে নেতা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। প্রথমে এসে সোফায় আরাম করে বসে যায় আর বলে, আমার নিজেকে খুব একা মনে হচ্ছে, কারণ আমি বাড়িতে একদম নতুন। সেই জন্য আমি ভাবলাম যে তোমার ঘরে গিয়ে রাতে থাকব। আমি নীরাকে বললাম, যা করেছ ভালো করেছ, তুমি এখানে চলে এসো, ভালোই করেছ। এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো, তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো। কিন্তু নীরাকে পোশাক পরে দেখে আমার নজর বারবার তার দিকে চলে যাচ্ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে অনেক শান্তভাবে কথা বলছিল। সে ধীরে ধীরে আমাকে বলছিল যে সে যখন আমাকে প্রথমবার দেখে তখনই আমাকে তার ভাল লেগে যায়। তখন সে মাত্র 8 বছরের ছিল। সে বলছিল যে আমাকে দেখে তার দিদির পছন্দের প্রশংসা করতে ইচ্ছে করছিল, আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তাদের ভাগ্য অনেক ভালো। বলতে থাকে সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে, আর সে প্রার্থনা করত যে তার জীবনে আসার মানুষটার জন্য আমার মতোই হয়। নিদা আমার সাথে কথা বলতে বলতে নিজের পোশাক সাথে টানাটানি শুরু করে। সে বলছিল আমার সুন্দর চোখ তার সব সময় মনে থাকত। সে বলে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়াও করেছে, কারণ সে চাইত তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয়, তারা আপন করে নেয়, কারণ সে আমাকে দ্বিতীয়বার দেখার জন্য পাগল ছিল। আমার সাথে কথা বলতে বলতে এসে সোফায় শুয়ে পড়ে, আর আমি অনেক কষ্টে তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি। ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি হয়ে যায়। একটা জ্বলন্ত আগুন ছিল যে আমি তোর থেকে করছিল। আমি তো তাকে একটা বাচ্চা মেয়ে দেখেছিলাম, কিন্তু তার তো যে কাউকে পাগল করে দেবে। আমার নজর কিছুক্ষণ পরপরই নীলার দিকে চলে যাচ্ছিল। তখন তাকে আমি একটু অস্থির দেখি। তখন তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে নিন্দা। সে বলে এই সোফাটা অনেক ছোট, আমি ওখানে শুয়ে থাকতে পারছি না। এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো, আসো, আমি শুয়ে পড়ছি। সে যখন বিছানার দিকে আসতে থাকে আমি বিছানা থেকে উঠে যাইনি। তখনই আমার হাত ধরে নিয়ে বলে তোমার চিন্তিত হবার কোনো কারণ নেই, এটা তো তোমার ঘর। আমি বিছানার একদিকে শুয়ে পড়ছি আর অন্যদিকে তুমি শুয়ে পড়োনি। তার এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, কিন্তু আমিও আরাম করতে চাইতাম। সারাদিন সাভার জন্য আমি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি, সেজন্য আমি বিছানার একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকি। নিতা থাকার জন্য আমার সামনে রাখা আমার জন্য ভীষণ মুশকিল কাজ হয়ে দাঁড়িয়েছিল। মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। যখন আমার চোখ খুললাম তখন মনে হয় কেউ আমার গায়ের উপর হাত রেখে আছে। যখন আমার হুঁশ আসে তখন
আমি বুঝতে পারি যে নিদা আমার খুব কাছে শুয়ে আছে আর তার হাত আমার গায়ের উপর আছে। আমার মধ্যে ঝড় উঠে গেল। নিদা জেনে বুঝে আমার বাড়িয়ে দিচ্ছিল। সে তার কথার আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে, আর রাতের অন্ধকারে এইভাবে আমার এত কাছে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে। আমি একটা ছেলে অনেক চেষ্টা করার পরেও মেয়েদের কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি, আর আমিও তার কাছে চলে যাই এমন মনে হলো মিতা জনের জন্যই অপেক্ষা করছিল। নেতা যখন বুঝতে পারে যে আমি তাকে সঙ্গ দেবার জন্য তৈরি তখনই সে তার। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেব। আজ তোমরা চলে আমার বাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আমার সাথে অনেক মজা করতে পারো। তো বন্ধুরা, এই নাম্বারটি 0196484837 তোমরা কিন্তু অবশ্যই এ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আমি তোমার সাথে সারারাত সময় কাটাবো। বন্ধুরা, আজকের গল্পটি পর্যন্ত।